হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আমরা কিন্তু প্রত্যেক দিন জিএনএম এএনএম এর প্রিপারেশন করছিলাম। সেটা হচ্ছে শুধুমাত্র লাইফ সায়েন্স। আমাদের এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র লাইফ সায়েন্সের কোশ্চেন অ্যান্সার সলভ করা হচ্ছিল জিএনএম এএনএম এর জন্য। আর আমাদের কিন্তু জিএনএম এএনএম পরীক্ষাটি খুব শিগগিরই চলে এসছে। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা জিএনএম এএনএম এর কোশ্চেন অ্যান্সার যে সিরিজের সেটা নিয়ে এসেছি। যদিও এইবার আমাদের ক্লাসগুলো আপলোড করতে একটু লেট হয়ে গেল কিছু প্রবলেমের জন্য। যাই হোক, আমরা এইটা রিকভারি করার চেষ্টা করব সম্পূর্ণটা। তো আজকে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এই জিএনএম এএনএম এর কোশ্চেন অ্যান্সার সিরিজের বা কোশ্চেন সলভ সিরিজের 17 নম্বর সেট করছিলাম। 17 নম্বর সেট করেছিলাম। অলরেডি আমরা 16টা সেট কমপ্লিট করে ফেলেছি। সেখানে আমরা সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু সলভ করে নিয়েছি। তো আজকে 17 নম্বর সেট, এখানেও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকবে বা এই প্যাটার্নেরই কোশ্চেনগুলো কিন্তু আমাদের জিএনএম এএনএম পরীক্ষার জন্য আসবে। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি আজকের ফার্স্ট কোশ্চেন। পোডোসাইট কোষ কোথায় থাকে? পোডোসাইট কোষ কোথায় থাকে? ১ নম্বর হেনরির লুপ প্রাচীরে, বেওম্যান ক্যাপসুলের প্রাচীরে, নেফ্রনের গ্রীবা অংশে অ্যান্ড গ্লোমেরুলাসের রক্তজালকের প্রাচীরে। তাহলে হেনরির লুপ কোথায় থাকে যদি আমরা দেখি, তাহলে হেনরির লুপ সরি পোডোসাইট কোষ কোথায় থাকে যদি দেখি, তাহলে দেখো পোডোসাইট কোষ যদি দেখি আমরা আমরা কিছু ম্যালপিজিয়ান কর্পাস পড়েছিলাম। ম্যালপিজিয়ান কর্পাস কীরকম? আমাদের কিডনির যে নেফ্রন আছে, নেফ্রনের একটা পার্ট। কীরকম পার্টটা যদি দেখি, এরকম ছিল, এরকম ছিল। এখানে কিছু রক্তজালক ছিল, এখানে কিছু এরকম রক্তজালক ছিল, আর নিচে এরকম কাপ শেপের একটা অংশ ছিল, তাই তো? এখানে কাপ শেপের একটা অংশ ছিল। এই দুটো মিলে আমাদের কি ছিল? ম্যালপিজিয়ান কর্পাস, তাই তো? এবার এই ম্যালপিজিয়ান কর্পাসের, ঠিক আছে, এইটাকে বলা হয় গ্লোমেরুলাস। কি বলা হচ্ছে? গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস, ঠিক আছে? অ্যান্ড এই নিচেরটাকে বলা হচ্ছে ব্যয়মান ক্যাপসুল। ব্যয়মান ক্যাপসুল, ক্যাপসুল। এবার এই ব্যয়মান ক্যাপসুলের প্রাচীরে যদি দেখি, তাহলে আমরা ব্যয়মান ক্যাপসুলের প্রাচীরে এরকম পোডোসাইট কোষ পাবো, এরকম কোষ পাবো, পোডোসাইট কোষ পাবো, ঠিক আছে? তাহলে পোডোসাইট কোষ কোথায় পাওয়া যাচ্ছে? ব্যয়মান ক্যাপসুলের প্রাচীরে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। ক্লিয়ার? এই পোডোসাইট কোষগুলো কি করে? মেইনলি এই ব্যয়মান ক্যাপসুলের মধ্যে কি হচ্ছে, এই ব্যয়মান ক্যাপসুলের মধ্যে থেকে মানে অ্যাকচুয়ালি কি হয় যে যেটা পরিশুদ্র বস্তু সেটাকে কিন্তু অ্যাবসর্ব করতে হেল্প করে, ঠিক আছে? ব্যয়মান ক্যাপসুল কি করে, যে এই পোডোসাইট কোষগুলো যে পরিশুদ্র যে বস্তুগুলো ছিল, যেগুলো গ্লোমেরুলাস থেকে পরিশুদ্ধ হয়ে আমাদের ব্যয়মান ক্যাপসুল আসছে, সেগুলোকে শোষণ করতে সাহায্য করছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে চলে যাই আমরা। এবি পজিটিভ ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি রয়েছে? এবি ব্লাড গ্রুপের, এবি পজিটিভ ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি রয়েছে? এ অ্যান্টিবডি, বি অ্যান্টিবডি, এবি উভয় অ্যান্টিবডি এবং এ ও বি কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর আমরা এটার যদি একটু ডিটেলসে আলোচনা করি, তাহলে অ্যাকচুয়ালি এবি পজিটিভ, এবি পজিটিভ। তাহলে আমরা সিম্পলভাবে জানি যে এই যে গ্রুপ নির্ণয়, এবিও যে গ্রুপ নির্ণয়, এই গ্রুপ নির্ণয় পদ্ধতিতে, এই গ্রুপ নির্ণয় পদ্ধতিতে কীরকম সিস্টেমটা গ্রুপ নির্ণয় পদ্ধতি? তাহলে দেখো, এই গ্রুপ নির্ণয় পদ্ধতিতে ফার্স্ট আমাদের লোহিত রক্তকণিকার কি হচ্ছে, লোহিত রক্তকণিকার কোষ পর্দায়, ঠিক আছে, বা বাইরের সাইডে আমাদের কি থাকে? আমাদের অ্যান্টিজেন থাকে, অ্যান্ড সিরামে অ্যান্টিবডি থাকে, তাই তো? তাহলে এবি পজিটিভ, তাহলে এবিতে কি কি অ্যান্টিবডি রয়েছে যদি দেখি, তাহলে দেখো এতে, এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেন, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, অ্যান্টিবডি। এ ব্লাড গ্রুপে যদি অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিজেন এ থাকছে, অ্যান্টিবডি বিটা থাকছে। এ ব্লাড গ্রুপে কি থাকছে? অ্যান্টিজেন এ, অ্যান্টিবডি বিটা। বি ব্লাড গ্রুপে, বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন বি, অ্যান্টিবডি আলফা। ক্লিয়ার? তারপরে চলে আসি ও ব্লাড গ্রুপে, ও ব্লাড গ্রুপে কি থাকছে? এ অ্যান্ড বি, কি হচ্ছে, এ বি দুটোই কিন্তু
অ্যান্টিজেন থাকছে না। আরেকটু ভালো করে যদি দেখি তাহলে এবিটা নিয়ে নিই। এবি, এবিতে কিন্তু অ্যান্টিজেন এ অ্যান্ড বি দুটোই থাকছে। অ্যান্টিজেন এ অ্যান্ড বি দুটোই থাকছে, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকে না কিন্তু, ঠিক আছে? কোনো অ্যান্টিবডি থাকে না। তাহলে অ্যান্টিবডি 0, তাহলে অ্যান্টিবডি থাকছে না। কিন্তু এবিতে যদি আমরা দেখি, এবিতে আমাদের অ্যান্টিজেন কোনো কিছুই থাকছে না। অ্যান্টিজেন যদি দেখি, অ্যান্টিজেন 0, ওতে অ্যান্টিবডি আলফা অ্যান্ড বিটা থাকছে। কীরকমভাবে বোঝো? যেটা আমাদের ব্লাড গ্রুপ সেইটা হচ্ছে অ্যান্টিজেন, আর তার অপোজিট হচ্ছে অ্যান্টিবডি। যেমন এ ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেনকে এ, অ্যান্টিবডি বিটা। বি ব্লাড গ্রুপে অ্যান্টিজেন বি, অ্যান্টিবডি আলফা। ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না, সেই জন্যেই ও ব্লাড গ্রুপ সবাইকে ডোনেট করতে পারে। ডোনেট করতে পারে, কি করতে পারে? ডোনেট করতে পারে। ও ব্লাড গ্রুপ সবাইকে ডোনেট করতে পারে, সেজন্যেই ও ব্লাড গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়। এবং এবি ব্লাড গ্রুপের মধ্যে যেহেতু অ্যান্টিজেন থাকছে, কোনো অ্যান্টিবডি থাকছে না, সেজন্য একে বলা হয় রিসিভার বা গ্রহিতা। গ্রাহিতা, ক্লিয়ার? তাহলে এবিতে কোনো অ্যান্টিবডি থাকে না। এবার চলে আসি পজিটিভ ব্লাড গ্রুপ, নেগেটিভ ব্লাড গ্রুপ। এই পজিটিভ আর নেগেটিভ এসে আরএইচ ফ্যাক্টর থেকে। কোনো ব্লাডে যদি আরএইচ ফ্যাক্টরটা প্রেজেন্ট থাকে সেটা পজিটিভ, যদি আরএইচ ফ্যাক্টর না থাকে তাহলে সেটা নেগেটিভ। তার মানে আমাদের এবি ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি রয়েছে? তাহলে আমাদের এবি ব্লাড গ্রুপে এ ও বি কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা। দেখো এখানে কোনো অ্যান্টিবডি নেই, ক্লিয়ার? তারপরে চলে আসি, করোনারি সাইনাসে কোন কপাটিকাটি উন্মুক্ত হয়? করোনারি সাইনাসে কোন কপাটিকাটি উন্মুক্ত হয় যদি আমরা দেখি, তাহলে দেখো একটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা, একটা হচ্ছে সিভেসিয়ান কপাটিকা, অ্যাওর্টিক কপাটিকা অ্যান্ড ত্রিপত্র কপাটিকা। তাহলে করোনারি সাইনাসে যেটা উন্মুক্ত হয় সেটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। আমাদের কি হয়ে যাচ্ছে? থিবেসিয়ান কপাটিকা। করোনারি সাইনাসে কোন কপাটিকা উন্মুক্ত হয়? থিবেসিয়ান কপাটিকা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। বি নম্বরটা হয়ে যাচ্ছে অ্যান্সার, ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যায়। পার্কেনজি তন্তুর উপস্থিতি দেখা যায়। পার্কেনজি তন্তুর উপস্থিতি কোথায় দেখা যায়? ঠিক আছে, অলিন্দে, নিলয়ে, হৃৎপিণ্ডের সমগ্র অঞ্চলে, সরেক পেশিতে। যদি আমরা পার্কেনজি তন্তু দেখি তাহলে কিন্তু আমাদের যদি হৃৎপিণ্ডটা আঁকি, তাহলে হৃৎপিণ্ডটা এইরকম মোটামুটি দেখতে হয়, ঠিক আছে? মোটামুটি এরকম দেখতে হয়। তাহলে এই দুটো অলিন্দ, উপরে দুটো অলিন্দ, এটা অলিন্দ, অলিন্দ, এটা নিলয়, নিলয়। এবার পার্কেনজি তন্তু কিন্তু আমরা টোটালটা দেখব নিলয়ে, নিলয়ে দেখা যায়। পার্কেনজি তন্তু কোথায় দেখা যায়? নিলয়ের গাত্রে দেখা যায়, নিলয়ের গায়ে দেখা যাচ্ছে পার্কেনজি তন্তু। তাহলে আমাদের সঠিক উত্তর কোথায় যাচ্ছে? পার্কেনজি তন্তু দেখা যায় নিলয়ে। তাহলে এটা কিন্তু মনে রাখবে, নিলয়ে পার্কেনজি তন্তু দেখা যায়, সঠিক উত্তর বি নম্বরটা, ক্লিয়ার? তারপরে চলে আসি এসএ নোড, খুব ইম্পর্টেন্ট। এসএ নোড কোথায় দেখা যায়? বাম অলিন্দের নিম্ন পাশ প্রাচীরে, ডান অলিন্দের ঊর্ধ্ব পাশ প্রাচীরে, ডান অলিন্দের নিম্ন পাশ প্রাচীরে, বাম অলিন্দের ঊর্ধ্ব পাশ প্রাচীরে। তাহলে সিম্পল যদি আমরা এখানে ড্রয়িংটা দেখি, তাহলে সিম্পলভাবে আমরা ড্রয়িংটা যদি দেখি, এটা একটা হৃৎপিণ্ড, এবার ওপরে অলিন্দ আর নিচে নিলয়। এইবার এই অলিন্দ আর নিলয়ে যদি আমরা দেখি তাহলে এস এ নোড, এস এ নোড কিন্তু এস এ নোডের যদি পজিশন দেখি এই সমস্ত জায়গায় হবে। তাহলে এস এ নোড যদি দেখি, এটা কি? এটা বাম সাইড, এটা ডান সাইড, এটা ডান সাইড, ঠিক আছে? তাহলে বাম, এটা ডান, এটা বাম অলিন্দ আর এটা ডান অলিন্দ, অলিন্দ, তাই তো? তাহলে একটা বাম অলিন্দ দেখলাম অ্যান্ড আর একটা ডান অলিন্দ দেখলাম। তাহলে দেখো আমাদের এসএ নোট কোথায় আছে? ডান অলিন্দের ঊর্ধ্ব পাশ প্রাচীরে। তাহলে দেখো এটা ডান অলিন্দ, এটা ঊর্ধ্ব পাশ প্রাচীরে আছে। তাহলে ডান অলিন্দের ঊর্ধ্ব পাশ প্রাচীরে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। এই অবধি যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তারপরে কোশ্চেনে চলে যায়। কোন শ্বেতকণিকা হিস্টামিন ক্ষরণ করে? কোন শ্বেতকণিকা হিস্টামিন ক্ষরণ করে? ঠিক আছে,
তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল অ্যান্ড মনোসাইট। তাহলে এটা কিন্তু ডিরেক্টলি বই থেকে কোশ্চেন তুলে দিয়েছে, কোনো ঘোরানো পেঁচানো কিছু নেই, থিওরি বললেই কিন্তু কোশ্চেনটা সলভ হয়ে যাবে। তাহলে বলছে শ্বেত রক্তকণিকা হিস্টামিন ক্ষরণ করে, তাহলে আমাদের ডিরেক্টলি অ্যান্সার করব, এখান থেকে আমাদের ইওসিনোফিল অ্যান্সার হয়ে যাবে, সঠিক উত্তর সি নম্বরটা। তারপরের কোশ্চেনে চলে যায় আমাদের, আরবিসির সংখ্যা বৃদ্ধিকে কি বলা হয়? যদি লোহিত রক্তকণিকা মানে রক্তের মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়, তাহলে সেই রোগটাকে কি বলা হয়? লিউকেমিয়া, অ্যানিমিয়া, লিউকোপিনিয়া, পলিসাইথেমিয়া। তাহলে অ্যানিমিয়া মানে এটা কিছু রক্তাল্পতা, যদি রক্তের মধ্যে আরবিসি কমে যায় তাহলে সেটাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। তাহলে সেটাকে কি বলা হচ্ছে? অ্যানিমিয়া বা রক্তাল্পতা। তাহলে আরবিসির সংখ্যা বেড়ে যাওয়া বলেছে, তাহলে আরবিসির সংখ্যা যদি বেড়ে যাওয়া হয় তাহলে মনে রাখবে এটাকে বলা হয় পলিসাইথেমিয়া। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা, সংখ্যা বাড়াকে পলিসাইথেমিয়া বলা হয়, আর কমে যাওয়াকে কমে যাওয়া কমে যাওয়াকে বলা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। কমে যাওয়াকে কি বলা হচ্ছে? অ্যানিমিয়া বা রক্তাল্পতা। তারপরে কোশ্চিন 8 নম্বর কোশ্চিন, হিমাচুরিয়া কখন হয়? হিমাচুরিয়া কখন হয়? মূত্রে শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পাইলে পারে, মূত্রে কিটোন বডি বৃদ্ধি পেলে পারে, তারপর কি হচ্ছে মূত্রে অধিক পরিমাণ মাত্রায় ইউরিয়া উপস্থিত থাকলে পারে, মূত্রে রক্ত থাকলে পারে। তাহলে যদি আমাদের কি বলছে হিমাচুরিয়া, তাহলে কিভাবে মনে রাখবে এই রোগটা হিমাচুরিয়া কি রোগ? হিমাচুরিয়া যদি আমরা দেখি এইভাবে মনে রাখতে পারি, রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে, তাই তো? রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে। কোন রক্তের মধ্যে? আরবিসি রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে, তাই তো? তাহলে রক্তে যদি হিমোগ্লোবিন বেড়ে যায় তাহলে আমরা বলতে পারি হিমাচুরিয়া। এইভাবে মনে রাখতে পারি। তার মানে হিমোগ্লোবিন বেড়ে যাওয়া মানে কি? যদি মূত্রের মধ্যে রক্ত বা হিমোগ্লোবিন বেড়ে যায় তাহলে সেটাকে হিমাচুরিয়া বলতে পারি। তাহলে মূত্রের মধ্যে যদি রক্ত দেখা যায় বা রক্তের উপস্থিতি যদি লক্ষ্য করা যায় তাহলে সেই রোগটাকে হিমাচুরিয়া বলা হয়। কি বলা হচ্ছে? হিমাচুরিয়া। তাহলে সঠিক উত্তর, মূত্রে রক্ত থাকলে পারে সেটাকে বলা হচ্ছে হিমাচুরিয়া। মূত্রে রক্ত থাকলে পারে সেটাকে বলা হচ্ছে হিমাচুরিয়া। তারপরে কোশ্চেন চলে যায়, বৃক্কের গ্লোমেরুলাসের প্রধান কাজটি কি? বৃক্কের মধ্যে যে গ্লোমেরুলাস, ব্যায়মান ক্যাপসুল আমরা পড়লাম, যে দুটোকে একসাথে বলা ছিল ম্যালফিজিয়ান কার্পাস, আমরা 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারে দেখেছিলাম, সেখানে 1 নম্বর কোশ্চেনে এটা সলভ করেছিলাম। তাহলে বৃক্কে গ্লোমেরুলাসের কাজ কি? গ্লোমেরুলাস কোনটা ছিল? আমাদের রক্তজালিকা, আর ব্যায়মান ক্যাপসুল নিচে কাপ শেপের, তাই তো? তাহলে গ্লোমেরুলাসের কাজ কি? তাহলে কি বলছে? মূত্রে সঞ্চয় করা, লবণের পুনঃশোষণ করা, রক্তকে পরিস্রাবিত করে মূত্র উৎপাদন করা, উপরের সবকটি। তাহলে গ্লোমেরুলাসের কাজ কি? গ্লোমেরুলাসের কাজ কিন্তু দেখো, গ্লোমেরুলাসের এইখান দিয়ে রক্ত আসছিল, দিয়ে রক্তটা এখানে ছেকে যাচ্ছিল, মানে আলট্রা ফিল্ট্রেশন করছিল, পরা পরিস্রাবক রূপে কাজ করছিল। আর নিচের দিকে ছিল এরকম কাপ শেপের ব্যায়মান ক্যাপসুল, তাই তো? তাহলে গ্লোমেরুলাসের কাজ কি? রক্তকে পরিস্রাবণ করে মুখ মূত্রের উপাদান মানে রক্তকে পরিস্রাবণ করে মূত্রের উপাদানগুলোকে ফিল্টার করা, তাই তো? তার মানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। তারপর চলে আসি 10 নম্বরটা, শর্করা ও ফ্যাট বিপাকের ফলে কোনটি উৎপন্ন হয়? মানে কার্বোহাইড্রেট এবং ফ্যাট বিপাকের ফলে কি উৎপন্ন হয়? যদি আমরা দেখি, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড এবং কি হচ্ছে ইউরিয়া। তাহলে শর্করা বা ফ্যাট বিপাকে কি উৎপন্ন হয়? যদি আমরা দেখি, তাহলে শর্করা বা ফ্যাটকে আমরা ভাঙি, তাহলে সঠিক উত্তর দেখো কি হচ্ছে? C6H12O6 গ্লুকোজকে আমরা যদি অক্সিজেনের উপস্থিতিতে O2 এর উপস্থিতিতে ভাঙি তাহলে কি হচ্ছে? আমাদের জল তৈরি হয়, প্লাস CO2 তৈরি হয়, প্লাস আমাদের কি হচ্ছিল? ATP তৈরি হচ্ছিল। ডিরেক্টলি করে নিলাম, এটা শোষণের একটা স্টেপ বলা যেতে পারে, মানে ফুললি আমরা একসাথে মার্চ করে দিচ্ছি। তাহলে আমাদের কি তৈরি হচ্ছে? শর্করা বা ফ্যাট যদি আমরা ভাঙি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইডই তৈরি হবে। আমাদের আলটিমেটলি কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটা। কারণ ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া এগুলো কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে না। কারণ এগুলো কিন্তু এক একটি স্টেপে হয়। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি না যে শর্করা আম পরিপাকে যদি বা শর্করা বিপাক করি তাহলে আমাদের ইউরিক অ্যাসিড বা অ্যামোনিয়া বা ইউরিয়া কনফার্ম উৎপন্ন হবে, এরকম কিছু বলতে পারি না। কিন্তু কার্বন ডাই অক্সাইডটা কিন্তু কনফার্ম উৎপন্ন হয়। ক্লিয়ার? তারপরে
কোনটির উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয়? তাহলে এই নিম্নে যে ৪ টা অপশন দেওয়া আছে, এই ৪ টার মধ্যে কোন উপাদানটি থাকার জন্য আমাদের মূত্রের কালার হলুদ হয়ে যায়? কি বলেছে? হিমোগ্লোবিন, বিলিরুবিন, ইউরিয়া অ্যান্ড রক্ত। এই ৪ টা উপাদানের মধ্যে কোনটা যদি মূত্রের মধ্যে উপস্থিত থাকে, তাহলে মূত্রের রং হলুদ হয়ে যায়। তাহলে তোমরা একটু ট্রাই করো ১১ নম্বরটা, যে বিলিরুবিন, হিমোগ্লোবিন, ইউরিয়া এবং রক্ত কোনটা উপস্থিত থাকলে তাহলে হলুদ হয়ে যায় মূত্রের রং। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আমরা জানি বিলিরুবিন আর বিলিভার্ডিন এগুলো কিন্তু মূত্রের কালারে হেল্প করে। তাহলে আমাদের এখানে যেহেতু বিলিরুবিন আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়েছে বি নম্বরটা। আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। ক্লিয়ার? তারপরে কোশ্চিন, মাইট্রাল কপাটিকা অবস্থিত নিচে কোনটিতে? মাইট্রাল কপাটিকা সিম্পল ভাবে যদি আমরা দেখি, তাহলে মাইট্রাল কপাটিকা যদি একটা হৃৎপিণ্ড অঙ্কন করি, তাহলে দেখি এই দুটো অলিন্দ আর এইটা নিলয়, তাই তো? তাহলে এইবার আমরা যদি দেখি, তাহলে এটা হচ্ছে অলিন্দ, এটা অলিন্দ, বাট এটা কোন অলিন্দ? বাম। আর এটা নিলয়, নিলয় এটা কোন নিলয়? বাম নিলয়। আর এটা ডান নিলয়, ডান নিলয়, এটা ডান অলিন্দ। তাহলে মাইট্রাল কপাটিকা কোথায় আছে? মাইট্রাল কপাটিকা অ্যাকচুয়ালি প্রেজেন্ট বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে। বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে, বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে। এই জায়গাটায় কোন কপাটিকা থাকে? এই জায়গাটায় দ্বিপত্র কপাটিকা থাকে। ঠিক আছে? সেটা বলেছে মাইট্রাল কপাটিকা। ক্লিয়ার? তাহলে আমাদের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাই। গ্লোমেরুলাসগুলি বৃক্কের যে অংশে সীমাবদ্ধ থাকে সেটা কি? তাহলে বৃক্কের কোন অংশে গ্লোমেরুলাসটা সীমাবদ্ধ থাকে? কর্টেক্স, পেলভিস অ্যান্ড মেডেলা, লাস্ট পিরামিড। কর্টেক্স, পেলভিস, মেডেলা এবং পিরামিড কোথায় এটা প্রেজেন্ট থাকে? গ্লোমেরুলাস বৃক্কের কোন অংশে সীমাবদ্ধ থাকে? যদি আমরা একটা কিডনি অঙ্কন করি বা বৃক্ক অঙ্কন করি, তাহলে এইটা যদি বৃক্ক হয়, বৃক্কের দুটি অংশ, সরি বৃক্কটা একটু প্রবলেম হলো, দেখো এই সিমের দানার মতন এইটা হচ্ছে আমাদের বৃক্ক বা কিডনি। তাহলে এই কিডনির দুটো অংশ, একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে মেডেলা। তাহলে কি বললাম? একটা হচ্ছে কর্টেক্স, এই বাইরের লেয়ারটা হচ্ছে কর্টেক্স, অ্যান্ড ভেতরের লেয়ারটা যদি আমরা বলি, এটা হচ্ছে মেডেলা, এটা হচ্ছে মেডেলা, এটা হচ্ছে মেডেলা, মেডেলা, তাই তো? তাহলে বাইরেরটা কর্টেক্স অ্যান্ড ভেতরেরটা মেডেলা। এবার যদি গ্লোমেরুলাসটা দেখি, তাহলে গ্লোমেরুলাসটা কোথায় সীমাবদ্ধ থাকে? গ্লোমেরুলাস আর ব্যাওম্যান ক্যাপসুল এই দুটো মিলে, তার মানে যদি আমরা ছবিতে দেখি, তাহলে ছবিতে দেখব এই জায়গাটায় গ্লোমেরুলাস অ্যান্ড ব্যাওম্যান ক্যাপসুল থাকে, এই জায়গাটা তার মানে কর্টেক্স অঞ্চল, আর এখান থেকে আমাদের হেনরির লুপ এই জায়গাগুলোতে থাকে। তাহলে গ্লোমেরুলাস অ্যান্ড ব্যাওম্যান ক্যাপসুল কিন্তু আমাদের অলওয়েজ কর্টেক্সের মধ্যে থাকবে। তাহলে কর্টেক্সের মধ্যে গ্লোমেরুলাস অ্যান্ড ব্যাওম্যান ক্যাপসুল এই দুটো কিন্তু থাকে। তারপরের পার্টটা নিকট সংবট নালী, দূর সংবট নালী আর হেনরির লুপ, এগুলো কিন্তু সমস্ত কিছু মেডেলা অঞ্চলে থাকে। ক্লিয়ার? তারপরের কোশ্চেন, সবচেয়ে বেশি পুনঃশোষণ কোথায় সংঘটিত হয়? পুনঃশোষণ মানে আমাদের বৃক্কের কোন পার্টে সবচেয়ে বেশি পুনঃশোষণ হয় সেটা বলা হয়েছে। তাহলে রেনাল ক্যাপসুল, পিসিটি, ঠিক আছে, তারপরে সংগ্রাহী নালিকা অ্যান্ড ডিসিটি, ডিস্টান্ট কনভলিউটেড টিউব অ্যান্ড প্রক্সিমাল কনভলিউটেড টিউব। ঠিক আছে? তাহলে কোথায় সবচেয়ে বেশি পুনঃশোষণ হয় যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব, দেখো এখানে ছিল আমাদের গ্লোমেরুলাস, এটা গ্লোমেরুলাস, নিচে কাপ শেপেড আমাদের ব্যাওম্যান ক্যাপসুল, এখানে বাঁকা হয়ে এখানে হেনরির লুপ ফর্মেশন করেছিল, তাই তো? হেনরির লুপ ফর্মেশন করেছিল, লাস্টের বেলায় এখানে সংগ্রাহী নালী তৈরি করেছিল, এখানে সংগ্রাহী নালী তৈরি করেছিল, তাই তো? এইটা আমরা জানি। এবার কথা হচ্ছে সবচেয়ে বেশি পুনঃশোষণ হয় কোথায়? তাহলে দেখো, তাহলে এইটা হচ্ছে হেনরির লুপ, ঠিক আছে? আচ্ছা, আর সংগ্রাহী নালী হচ্ছে, এটা হচ্ছে সংগ্রাহী, 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 ঠিক আছে? এইবার চলে আসি প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর সবচেয়ে বেশি শোষিত হয় আমাদের কিন্তু আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউব, তার মানে এই জায়গাটা সবচেয়ে বেশি শোষিত হয়, এটা হচ্ছে পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউব সবচেয়ে বেশি শোষিত হয়, এখানে পুনঃশোষণ ঘটে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরের কোশ্চেনে চলে যায়, কোন রেচন পদার্থ সবচেয়ে বিষাক্ত?
অ্যামাইনো অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া অ্যান্ড অ্যামোনিয়া। তাহলে মনে রাখবে যে সবচেয়ে বেশি বিষাক্ত রেশন পদার্থ সবসময় জলজ প্রাণীদের হতে পারে, কারণ সেই জলজ প্রাণীদের যে রেশন পদার্থ সেটাকে ডাইলুট করার জন্য, ঠিক আছে, কিন্তু জলের প্রয়োজন হয়। তাহলে জলজ প্রাণীদের যদি দেখি সবচেয়ে বেশি বিষাক্ত রেশন পদার্থ থাকা যায়, তাহলে সেটা কি? সেটা হচ্ছে অ্যামোনিয়া। আমাদের কিন্তু কিডনি এই অ্যামোনিয়ার কোনো কাজ করে না, ঠিক আছে। আমাদের ইউরিয়া হিসাবে কাজ করে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো এগুলো কিন্তু আমাদের রেশন পদার্থ হিসাবে বের হয়। তাহলে আমাদের কিন্তু অ্যামোনিয়া হয় না। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যামোনিয়া হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকারক অ্যান্ড বিষাক্ত পদার্থ, ঠিক আছে। যদিও আমাদের ইউরিনে, মূত্রে অ্যামোনিয়ার কিছু ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা। জলজ প্রাণীদের রেচন অঙ্গ মেনলি কিন্তু অ্যামোনিয়া, কারণ অ্যামোনিয়াকে ডিসলভ করতে গেলে পরে বা ডাইলিউট করতে গেলে পরে জলের প্রয়োজন, বা অ্যামোনিয়াকে রিলিজ করতে গেলে পরে দেহে জলের প্রচুর প্রয়োজন হয়। তাহলে সঠিক উত্তর ডি নম্বরটা। গ্লোমেরুলাসের, তারপরে কোশ্চেন, গ্লোমেরুলাসের পরিশ্রুতিতে নিচের কোনটি থাকে না? সরি, এখানে নিজের হয়ে গেছে, এটা হবে নিচের। নিচের কোনটি থাকে না? যে গ্লোমেরুলাসে যেগুলো পরিশ্রুত হয় সেগুলোর মধ্যে নিচের কোনটি থাকে না? NaCl, গ্লুকোজ, ক্রিয়েটিনিন অ্যান্ড অ্যালবুমিন। তাহলে কোনটা থাকে না যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা যদি দেখি NaCl থাকতে পারে, গ্লুকোজ থাকতে পারে, ক্রিয়েটিনিনও থাকতে পারে না। এইগুলো হচ্ছে সবই প্রেজেন্ট, এগুলো হচ্ছে সবই প্রেজেন্ট। কিন্তু অ্যালবুমিন বলছে, অ্যালবুমিন হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে আমাদের যেহেতু অ্যাবসেন্টই চেয়েছে, মানে কোনটি থাকে না বলছে, তাহলে সঠিক উত্তর আমাদের ডি নম্বরটা হয়ে যাচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তারপরের কোশ্চেন, সিনসাইটিয়াম কাকে বলে? সিনসাইটিয়াম কাকে বলে? এখানে কিন্তু আমরা ক্লাস 10 এর এরকম পড়েছিলাম, বহু নিউক্লিয়াসযুক্ত কোনো কোষকে আমাদের সিনসাইটিয়াম বা সিনসাইড বলা হচ্ছে, ঠিক আছে। সিনোসাইড বলা হচ্ছে বা সিনোসাইটিয়াম বলা হচ্ছে। এবার কথা হচ্ছে এই সিনোসাইটিয়াম আর সিনোসাইড কোনটা? তাহলে যদি উদ্ভিদ কোষ হয়, তাহলে যদি প্ল্যান্ট সেল হয়, প্ল্যান্ট, আর একটা যদি অ্যানিম্যাল সেল হয়, তাহলে প্ল্যান্ট সেলে একটা কোষ, অ্যানিম্যাল সেলে একটা কোষ। এবার কথা হচ্ছে সিনোসাইটিয়াম যেহেতু বলা হয়েছে, সিনোসাইটিয়াম যেহেতু বলা হয়েছে, তাহলে সিনোসাইটিয়ামের ক্ষেত্রে আমরা কি করব? সিনোসাইটিয়ামের ক্ষেত্রে বলছে যদি একটা কোষে অনেকগুলো নিউক্লিয়াস হয়, উদ্ভিদেও হতে পারে, প্রাণীতেও হতে পারে, এগুলো হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস, ডট ডট গুলো হচ্ছে নিউক্লিয়াস। যদি উদ্ভিদের ক্ষেত্রে হয় তাহলে তার নাম হচ্ছে সিনোসাইট। কি বলা হচ্ছে? তার নাম হচ্ছে সিনোসাইট, সিনোসাইট। আর যদি প্রাণী হয় তাহলে সেটার নাম হচ্ছে সিনোসাইটিয়াম, ক্লিয়ার? তাহলে সিনোসাইটিয়াম হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত আমাদের প্রাণী কোষকে বলা হচ্ছে সিনোসাইটিয়াম। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের সি নম্বরটা, ঠিক আছে। যদিও এখানে পয়েন্টগুলো দেওয়া নেই, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে যায়, কোষ বিভাজনের কোন দশায় সেন্ট্রোমিয়ারের বিভক্ত হয়? এটাও ক্লাস 10 এর কোশ্চেন। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। বলছে সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় কোষ বিভাজনের কোন দশায়? তাহলে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে যদি আমরা দেখি, তাহলে তোমরা মনে করো যে এইখানে আমাদের এইটা একটা স্টেজ যেখানে আমাদের এরকমভাবে ছিল, ক্রোমোজোমগুলো এই বরাবর এরকমভাবে ছিল। কিন্তু তার পরের ফেজে আমরা দেখেছিলাম, তার পরের ফেজে দেখেছিলাম ক্রোমোজোমগুলি এইরকম হয়ে গেছিল। দেখো, তাহলে সেন্ট্রোমিয়ার অঞ্চলে বিভাজিত হয়ে গেল। তাহলে এইটা কোন ফেজের ছবি বলো তো? এখানে বেম তন্তুগুলো থাকছে, এটা কোন ফেজের ছবি? আর এইটা কোন ফেজের ছবি বলো তো? ব্যাস। অ্যাকচুয়ালি এইটা দেখো মেরু অঞ্চলে সজ্জিত হয়ে গেছে ক্রোমোজোমগুলো। এটা কিন্তু মেটাফেজের ছবি, এটা কিন্তু মেটাফেজ। আর এটা দেখো অ্যাকচুয়ালি সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে বাইরে বের হয়ে গেছে, সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে বিভাজন হয়ে গেছে, দুদিকে সরে যাচ্ছে। তাহলে কিন্তু এটা অ্যানাফেজের ছবি। তাহলে অ্যানাফেজে দেখো সেন্ট্রোমিয়ার অঞ্চলে বিভক্ত হয়ে গেছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেন চলে যায়, সবচেয়ে বেশি সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট প্রাণীর নাম কি? বাঘ, মাইরমিয়াকিয়া, পাইলোসোয়া অ্যান্ড আলাকান্থা, অ্যান্ড লাস্টে বলছে ওফিওগ্লোসাস রেটিকিউলাটাম। ঠিক আছে, কি কি বললাম? বাঘ, মাইমেসিয়া অ্যান্ড পাইলোসুলা, আলাকান্থা অ্যান্ড ওফিওগ্লোসাম রেটিকিউলাটাম। এই চারটার মধ্যে কোনটা অপশন হবে? সবচেয়ে বেশি ক্রোমোজোম বিশিষ্ট
যদি প্রাণী দেখা যায় সবচেয়ে বেশি ক্রোমোজোম বিশিষ্ট প্রাণী, সবচেয়ে বেশি ক্রোমোজোম বিশিষ্ট প্রাণী কোনটা হবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আলাকান্থা। ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। এটা কিন্তু একদম ডিরেক্টলি কোশ্চেন তুলে দিচ্ছে, এখানে কোনো ঘোরানো পেঁচানো কিচ্ছু নেই, ইজি থিওরি পড়লে পরেই এটা পারা যাবে। ঠিক আছে? কোনো প্র্যাকটিক্যাল বেস বা কোনো ক্যালকুলেশন বেস বা বলতে পারো কিন্তু তোমাকে কোনো অ্যাপ্লিকেশন বেস দেওয়া নেই এখানে। তারপর চলে আসি, মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ দ্বিতন্ত্রীকরণ সঠিকভাবে না হলে কি হবে? মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ দ্বিতন্ত্রীকরণ, মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের অবস্থিত ডিএনএ দ্বিতন্ত্রীকরণ সঠিকভাবে না হলে কোথায় থেমে যাবে? G1S, তার মানে এখানে মনে করো চেক পয়েন্টের চেক পয়েন্ট চেক পয়েন্ট মনে আছে? তাহলে কোন চেক পয়েন্টে যদি ডিএনএ দ্বিতন্ত্রীকরণ না হয় তাহলে থেমে যাবে? তাহলে মনে করো তো ফার্স্ট আমাদের যেটা ছিল, ফার্স্ট আমাদের স্টেপ ছিল এরকম, যদি স্টেপ দেখি তাহলে ফার্স্ট স্টেপ ছিল G1, তারপরে S, তারপরে G2 অ্যান্ড লাস্টে M। তাহলে S দশায় আমাদের এখানে ডিএনএ প্রতিলিপিকরণ হয়, তাহলে ডিএনএ প্রতিলিপিকরণ হয় এস দশায়। তাহলে যদি ডিএনএ প্রতিলিপিকরণ না হয় তাহলে এই সমস্ত জায়গায় যে চেক পয়েন্ট আছে সেখানে থেমে যাবে, তাহলে G2 তে ঢুকতে দিবে না। তাহলে কোন চেক পয়েন্টটা হতে পারে, তাই তো? তাহলে দেখো আমাদের এখানে এস দশা, এখানে এম দশা, মাঝে G2 দশা। তাহলে এখানে বলছে G2S, তাহলে এইটা তো কখনোই হতে পারে না, কারণ উল্টো দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে যাচ্ছে, কিন্তু কোষ বিভাজন তো এই দিক থেকে G1 তারপরে S তারপরে G2। তাহলে আমাদের এম দশাতেও হচ্ছে না, কারণ এম দশাতে হয়ে গেলে পরে এখানে চেক পয়েন্ট এম দশাতে, তারপরে G2M এইখানে, এইখানে। কিন্তু কথা হচ্ছে আর একটা হচ্ছে G1S, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি দেখো, এই G2, তার মানে আমাদের দেখো G1, তারপরে S দশা, তারপরে যে G2 দশা, লাস্টে M দশা, এইভাবে সিকোয়েন্সে যাচ্ছে। তাহলে যদি আমার S দশায় কোনো প্রবলেম হয়, S দশায় যদি ডিএনএ দ্বিতত্বীকরণ না হয় তাহলে কি হবে? আমাদের এই G2 আর M এর মাঝে যে চেক পয়েন্টটা থাকবে সেখানে আটকে দিবে, তার মানে এই জায়গাটা আটকে দিবে। তাহলে এই চেক পয়েন্টের নাম কি? G2M চেক পয়েন্ট। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। তারপরের কোশ্চেনে চলে যায়, মাইটোজেন কাকে বলে? মাইটোজেন কাকে বলে? যে সকল পদার্থ কোষ বিভাজনে উদ্দীপনা যোগায় সেটাকে মাইটোজেন বলে। যে সকল পদার্থ কোষ বিভাজনকে বাধা দেয় সেটাকে মাইটোজেন বলে। কোষ বিভাজনের সময় দ্বিতত্বীকৃত ক্রোমোজোমকে, যাই হোক এখানে একটু মিস্টেক আছে কোথাও যেন একটা, আর একটা নিউক্লিয়ে অবস্থিত ক্রোমোজোম তন্তুকে বাধা দেয়। ঠিক আছে? একটা হচ্ছে দ্বিতত্বীকরণে বাধা দেয়, আর একটা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত ক্রোমাটিন তন্তুকে বাধা দেয়, বা এরকম কিছু দেওয়া আছে মাইটোজেন। তাহলে কি হচ্ছে যে মাইট্রোজেন হচ্ছে এমন পদার্থ যেটা কোষ বিভাজনের সময় উদ্দীপনা যোগায়, যেটা কোষ বিভাজনের সময় উদ্দীপনা যোগায় সেটাই কিন্তু মাইট্রোজেন বলা হয়। ঠিক আছে? যেটার জন্য কোষ বিভাজনটা খুব ফাস্টলি হবে। ঠিক আছে? আর কোন পদার্থটা আমাদের কোষ বিভাজনকে আটকে দেয়, থামিয়ে দেয়, সেটা হবে কলচিসিন। তাহলে সেটা কি হবে? কলচিসিন। তাহলে আমাদের এখানে মাইটোজেন বলতে যেটা উদ্দীপনা যোগায় সেটাকে বলা হচ্ছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বরটা। তার পরের কোশ্চেনে চলে যাই, সবচেয়ে বেশি সময় লাগে নিচে কোন দশায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড G1। তাহলে সবচেয়ে বেশি সময় লাগে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং G1 কোন দশায় সবচেয়ে বেশি সময় লাগে? তাহলে তোমরা তাড়াতাড়ি বলো এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড G1। তাহলে দেখো, মনে করে দেখো, মনে করে দেখো, এটা হচ্ছে G1, এটা হচ্ছে S, এটা হচ্ছে G2, তাই তো? আর এটা M, M এর মধ্যে আবার ভাগ করা আছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে এইটাতে সবচেয়ে কম সময় লাগবে, কিন্তু এখানে বলছে সবচেয়ে বেশি সময় লাগে কোন দশায়? তাহলে G1 দশায় অবভিয়াসলি হবে। তাহলে G1 দশায় সবচেয়ে বেশি সময় লাগে, ডি নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরে 23 নম্বর কোশ্চেন চলে যায়, নরের পুরো নাম কি? আচ্ছা, নিউক্লিওলার অর্গানাইজার, নিউক্লিয়াস অর্গানাইজ রিজিয়ন, নিউক্লিওলার অর্গানেল রিজিয়ন অ্যান্ড নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। তাহলে বলছে নর এর পুরো নাম কি? নর, নর এর পুরো নাম যদি আমরা দেখি তাহলে নর কোথায় ছিল দেখো তো, এরকম ক্রোমোজোম মনে পড়ছে কিনা, এরকম ক্রোমোজোম ছিল, ক্রোমোজোমের একটা পার্ট এরকম ফোলা ছিল, তাহলে এই অঞ্চলটাকে কি বলা ছিল? নর, তাই না?
এই অঞ্চলটাকে কি বলা হচ্ছিল? নর, যেটাকে বলা হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার, তাই না? এই অঞ্চলটাকে বলা হচ্ছিল, এখানে বলা হচ্ছিল নর রিজন বা নিউক্লিওলার অর্গানাইজার। তাহলে দেখো এখানে কি আছে, নিউক্লিওলার অর্গানাইজার কোথায় আছে তোমরা বের করো। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, ডি নম্বরটা আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি নম্বরটা। তারপরে চলে আসি আমাদের 24, নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে কোন দশায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে কিন্তু প্রোফেজ দশায়। আমরা সিম্পল ভাবে জানি প্রোফেজ দশায় ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে স্পষ্ট হয় এবং আমাদের নিউক্লিয় পর্দায় অবলুপ্তি ঘটে। যদিও সম্পূর্ণ অবলুপ্তি কিন্তু কিছু কিছু বইয়ে তুমি পাবে মেটাফেজ দশায় সম্পূর্ণভাবে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে এ নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরে 25 নম্বর, সিস্ট্রন কাকে বলে? সিস্ট্রন কাকে বলে? নিউক্লিয়াসকে, মাইটোকন্ড্রিয়াকে, ক্রোমোজোমকে এবং জিনকে। তাহলে সিস্ট্রন কাকে বলে? দেখো পলিসিস্টেনিক, মনোসিস্টেনিক, তাহলে সিস্ট্রন অ্যাকচুয়ালি মনে রাখবি জিনকে, জিনকে বলা হচ্ছে সিস্ট্রন। তাহলে জিনকে বলা হচ্ছে সিস্ট্রন, সঠিক উত্তর ডি নম্বরটা। তারপরে কোশ্চেন, ট্রান্সক্রিপশন কাকে বলে? এই কোশ্চেনটা আমরা এর আগেও করিয়েছিলাম অন্য সেটে, কিন্তু সেটা অন্যভাবে রিপ্রেজেন্ট ছিল। যদি আমরা দেখি ট্রান্সক্রিপশন, তাহলে বোঝো ভালো করে, আমাদের দেহে একটা প্রসেস চলছে, সেটার নাম হচ্ছে সেন্ট্রাল ডগমা। এবার এই সেন্ট্রাল ডগমাতে কি হচ্ছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে বলা হচ্ছে রেপ্লিকেশন, রেপ্লিকেশন, রেপ্লিকেশন। এবার ডিএনএ থেকে আবার আরএনএ তৈরি হতে পারে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। কি বলা হচ্ছে? ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন। এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, এটাকে বলা হচ্ছে ট্রান্সলেশন। এটাকে কি বলা হচ্ছে? ট্রান্সলেশন, ট্রান্সলেশন। তাহলে এখানে বলছে ট্রান্সক্রিপশন কাকে বলে? তাহলে ট্রান্সক্রিপশন, তাহলে দেখো কোথায় ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরির ঘটনাকে ট্রান্সক্রিপশন বলা হয়। কি বলা হচ্ছে? ডিএনএ থেকে আরএনএ তৈরির ঘটনাকে ট্রান্সক্রিপশন বলা হচ্ছে। তাহলে সঠিক উত্তর আমাদের হয়ে গেছে, সঠিক উত্তর হয়ে গেছে আমাদের বি নম্বরটা। তারপর চলে আসি 27, নিচে কোনটি ফ্লেক্সর পেশি? ফ্লেকশন মানে কি? ফ্লেকশন মানে দুটো হাড়কে ভাঁজ করে দেওয়া, দুটো হাড়কে ভাঁজ করে দেওয়া, তাই তো? এটাকে বলা হয় ফ্লেকশন। তাহলে ফ্লেক্সার পেশিকে, তাহলে এখানে যে পেশিটা আছে এই পেশিটা বাইসেপ পেশি, তাহলে বাইসেপ পেশির জন্য তো আমাদের হাতটা ভাঁজ হচ্ছে, তাহলে আমাদের ফ্লেক্সার পেশি হবে আমাদের বাইসেপ। ক্লিয়ার? যদি বলা হয় এক্সটেনশন, তাহলে আমাদের এইটা হচ্ছে ট্রাইসেপ, এটার জন্য এক্সটেন্স হচ্ছে, হাতটা ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে ট্রাইসেপ। তাহলে এক্সটেনশনের যদি বলি তাহলে ট্রাইসেপ, আর যদি ফ্লেক্সার পেশি বলি তাহলে বাইসেপ। তারপরে চলে আসি, তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটা। তারপরে চলে আসে আমাদের পরের কোশ্চেন 28 নম্বর, নিচে কোনটি পায়রার উড্ডয়ন পেশি নয়? আমরা সিম্পল ভাবে দেখেছিলাম পায়রার উড্ডয়ন পেশির মধ্যে পেক্টোরালিস মেজর অ্যান্ড পেক্টোরালিস মাইনর, আর আরেকটা দেখছিলাম কোরাকোব্যাকিয়ালিস। এই তিনটায় আমরা পড়েছিলাম, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর অ্যান্ড কোরাকোব্যাকিয়ালিস। তাহলে আমাদের এখানে লাস্ট যেটা বাকি আছে, দেখো একটাই বাকি আছে, গ্যাস্ট্রোকনেমিয়াস। তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে এইটা উড্ডয়ন পেশি নয়। তাহলে ডি নম্বরটা হয়ে যাচ্ছে অ্যান্সার, তাহলে ডি নম্বরটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেনে যদি চলে যায়, তারপরে কোশ্চেনে চলে যায়, নিচে কোনটি এক্সটেনশন পেশি? একটু আগেই বললাম এক্সটেনশন মানে কি, দুটোকে এক্সটেন্ড করে, মানে দুটো হাড়কে পাশাপাশি থেকে দূরে সরিয়ে দাও, এটাকে বলা হয় এক্সটেনশন করা। তাহলে এক্সটেনশন পেশি অবভিয়াসলি আমাদের কি হবে? টাইশেপ হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি নম্বরটা। ক্লিয়ার? তারপরে বল ও সকেট সন্ধির উদাহরণ, বল ও সকেট, তার মানে সেখানে একটা খুব সুন্দর একটা সকেট থাকবে অ্যান্ড একটা বল থাকবে। এটা যদি সকেট হয় তাহলে এখানে এরকম একটা বল থাকবে, তাহলে এইটা হচ্ছে বল ও সকেট সন্ধি। ঠিক আছে? কোথায় থাকছে বল অ্যান্ড সকেট সন্ধি? তাহলে দেখো যদি হাতটা যদি সকেট হয়, এই হাতটা বল, তাহলে এই হাতটা এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারছে, তাই তো? তাহলে এরকম সন্ধিগুলোকে বল অন সকেট সন্ধি বলা হয়। তাহলে কোথায় থাকছে? হাঁটুর সন্ধি, কনুয়ের সন্ধি, উরুর সন্ধি। তাহলে কোথায়? হাঁটুর সন্ধি, হাঁটু দেখো একটা দিকেই ফোল্ড হতে থাকে, তাহলে এটা কবজা সন্ধি। কনুয়ের সন্ধি এইটা, তার মানে একটা দিকেই ফোল্ড হচ্ছে কিন্তু উল্টো দিকে হচ্ছে না, তাহলে এটাও কবজা সন্ধি। উরু সন্ধি, তাহলে উরু সন্ধি হচ্ছে, উরু মানে কি, আমাদের কোমরের সাথে আমাদের যেটা হচ্ছে আমাদের ফিমার, ফিমার যেখানে জয়েন্ট থাকছে সেটা হচ্ছে উরু সন্ধি। তাহলে সেটা কিন্তু একদম তোমার বল অ্যান্ড সকেটের মতো কাজ করছে, সব দিকে ঘুরতে পারছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নম্বরটা।
আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। তাহলে আজকেও আমরা টোটাল 30টা কোশ্চেন সলভ করলাম, ঠিক আছে? আজকেও আমরা টোটাল 30টা কোশ্চেন সলভ করলাম। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই প্যাটার্নের কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, ঠিক আছে? তো যদি তোমাদের কাছে এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? বেল আইকন প্রেস করে রাখো যাতে করে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশান আসে। অ্যান্ড শেয়ার করতে কিন্তু কোনো রকমেই ভুলবে না, কারণ তোমাদের সাথে তোমাদের ফ্রেন্ডদের বেনিফিট হোক, এটা কিন্তু তোমরাও চাও বা আমিও চাই, ঠিক আছে? তো যত পারো শেয়ার করো। আর যদি কোথাও প্রবলেম হয় কোশ্চেন রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।